বরদা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভূতের গল্প পড়ছিলাম। বাইরে পাঁচু মামার গলার আওয়াজ পেলাম। বাড়িতে মা নেই, বাজারে গিয়েছেন। সোনাইন বাবুয়া এখনো আসেনি। ঘরে ঢুকেই মামা বলল, এক গ্লাস জল খাওয়া। সেই দুপুরে বার হয়েছি, গলা শুকিয়ে একেবারে মরুভূমি। টেবিলের ওপর বইটা রেখে জল নিয়ে ফিরে এসে দেখি মামা এক মনে বইটা পড়ছে। পাঁচু মামা আমার নিজের মামা নয়, মায়ের গ্রাম সম্পর্কে ভাই। বিয়ে থা করেননি, সারা জীবন ভারতের নানা প্রান্তেই ঘুরে বেরিয়েছেন। এখন আমাদের পাড়ায় এসে বাড়ি করেছে। আমরা মাঝে মাঝেই মামার বাড়ি গিয়ে হামলা করি। অসম্ভব ভালো গল্প বলেন পাঁচু মামা। মামার গল্প শোনার লোক আমাদের সকলের, যদিও আড়ালে বলি গুল মারছে। কোনো কথা না বলে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু জল খেয়ে ছাপ করে বইটা বন্ধ করে টেবিলের ওপর রেখে দিয়ে কিছুক্ষণ অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল। পাঁচু মামার অনেক অদ্ভুত স্বভাবের মধ্যে এটাও একটা। পাক্কা 2 মিনিট পর ঠোঁটটা একটু নড়ল, একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কি হলো মামা? আমিও একটু ঘাবে গিয়েছিলাম। অনেকদিন পর বড়দার কথা মনে পড়ে গেল। কে বড়দা? মামা বেজার মুখে বলল, শরদিন্দুর বই পড়ছিস আর বড়দাকে চিনিস না? মামার কথা শুনে বেশ রাগ হলো। বললাম, তুমি গল্পের বড়দার কথা বলছো? না বললে বুঝবো কি করে? আমার কথায় কান দিল না মামা। তার কাছি মার্কা বিড়ি বার করে হাতের তালুতে দুবার ঠুকে বলল, বড়দার সঙ্গে শেষ দেখার কথা কোনোদিন ভুলব না। জোরে বিষম খেতে গিয়ে সামলে নিলাম। বড়দাকে নিয়ে শরদিন্দু যত ভূত প্রেতের গল্পই লিখেছেন, ওই দামে কি সত্যি কোনো মানুষ আছে? মামা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। তুই কি ভাবছিস, বড়দা বলে কেউ নেই? শরদিন্দু যদি বেঁচে থাকতেন, তাকে জিজ্ঞাসা করলেই সব জানতে পারতিস। মনে মনে ভাবলাম, ভালোই হয়েছে শরদিন্দুবাবু বেঁচে নেই, জিজ্ঞেস করবারও আর কোনো সুযোগ নেই। বললাম, তা বড়দার সঙ্গে শেষ দেখার কথা কি বলছিলে? মামা কিছুক্ষণ কোনো কথা বলল না। তারপর লম্বা একটা টান দিয়ে বিড়ির টুকরোটা জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, পাটনা থেকে ফিরছিলাম। মাঝরাতের গাড়ি, ফাঁকা স্টেশন, লোকজন নেই বললেই চলে। ওয়েটিং রুমের বেঞ্চে একা বসে ঝিমোচ্ছি। হঠাৎ দরজার কাছে ভারী পায়ের আওয়াজ। মুখ তুলে তাকাতেই দেখি সুটকের সাথে বড়দা। বয়স বেড়েছে, চুলে পাক ধরেছে, মাঝে মাঝে এক আধটা পাকা চুলও উঁকি মারছে, কিন্তু চেহারাটা আগের মতোই আছে। আমাকে দেখে তার চোখে মুখে খুশি উপচে পড়ছিল। হাসি হাসি মুখে বলল, আরে কতদিন পরে দেখা হলো বলো তো? একটু ভেবে নিয়ে বললাম, বছর 7 তো হবেই। পুরনো দিনের কথা মনে আছে তোমার? বড়দা সামনের বেঞ্চে বসে পড়ল। বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে বলল, সেসব কথা কি বলা যায়? সন্ধ্যাবেলার সেই আড্ডা,
আমি কৌতুক করে বললাম, আর ভূতের গল্প? বড়দা মাথা নাড়ল, একটু বিরক্তভাবে বলল, গল্প নয়, সত্যি ঘটনা। বুঝতে পারলাম বড়দাকে চটিয়ে লাভ নেই। সবে 11টা বেজেছে, ট্রেন আসতে এখনো 1 ঘন্টা, সময়টা তো কাটাতে হবে। বললাম, এদিকে কোথায়? বেঞ্চে হেলান দিয়ে আয়েশ করে বসে বড়দা বলল, বন্ধুর বোনের বিয়েতে এসেছিলাম, এখান থেকে 1-2 ঘন্টা লাগে, গ্রামে বাড়ি। তা নতুন কিছু অভিজ্ঞতা হলো? বড়দা আমতা আমতা করে বলল, না, মানে তেমন কিছু নয়। তোমার সেই পুরনো অভ্যেস এখনো যায়নি। হাসতে হাসতে বললাম, তেমন কিছু নয় মানে কিছু তো হয়েছিল। বড়দা নড়ে চড়ে বসল। ভাবখানা, এক কথায় কি আর সব বলা যায়? বাইরে ট্রেনের আওয়াজ, অন্য কোনো লাইনের গাড়ি। বড়দা নাকে এক টিপ নস্যি নিয়ে শুরু করল, বন্ধুর বোনের বিয়ে। প্রথমে ভেবেছিলাম যাব না, বন্ধু এসে এমন করে বলল, নাও বলতে পারলাম না। স্টেশনে গাড়ি ছিল, গঙ্গার ধারে ছবির মতো গ্রাম। বন্ধুর বাড়ির অবস্থাও বেশ ভালো, তবে বাড়িটা ছোট, আত্মীয় পরিজনে ভর্তি। বন্ধুর বাবা মা খুব খাতির করলেন। বন্ধু বলল, গ্রামের বাড়ি, তোমার একটু অসুবিধে হবে। হাসতে হাসতে বললাম, আরে না না, বড়দার কোনো কিছুতেই অসুবিধে হয় না। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে গ্রাম দেখতে বার হলাম, সঙ্গে বন্ধুর ছোট ভাই লালু। বড় গ্রাম, ছড়িয়ে ছিটিয়ে বাড়িঘর, বেশিরভাগই মাঠে। কিছুটা যেতে দূরে একটা বাড়ি চোখে পড়ল, পুরনো আমলের রাজবাড়ির মতন। জিজ্ঞেস করার আগেই লালু বলল, জমিদার বাড়ি। এখন কেউ থাকে না, ফাঁকাই পড়ে আছে। কৌতূহল হলো, বললাম, চল তো দেখি গিয়ে। গ্রাম ছাড়িয়ে একটা ফাঁকা মাঠ পার হয়ে বাড়িটা। চারদিকে গাছপালা, খুব নির্জন আর নিরিবিলি। সামনের গেটটা ভাঙা। এগিয়ে যেতে লালু চেঁচিয়ে উঠল, আরে ভিতরে যাবেন না, বাড়িটা ভালো নয়। লালুর মুখে ভয় ভয় ভাব। বুঝতে অসুবিধে হলো না ওর ভয়ের কারণ। বললাম, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ভেতরটা দেখে আসছি। লালু আর কিছু বলবার আগেই বাগান পেরিয়ে বাড়ির মধ্যে ঢুকলাম। পুরনো আমলের বিশাল কাঠের দরজা, একটু ঠেলতেই খুলে গেল। বড় বৈঠকখানা, মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গিয়েছে। চারিদিকে ভাঙা চোরা, কিছু আসবাব খুব পুরনো একদিকে পড়ে আছে। দেওয়াল জুড়ে ঝুল জমেছে। ঘরে ঢুকতেই মনে হলো আমি যেন আর এক জগতে এসে পড়েছি, বাইরের পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন। কোথাও কোনো শব্দ নেই, শুধু আমার পায়ের আওয়াজ। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই চোখের সামনে এক অন্য জগৎ। কাঠের রেলিং দেওয়া লম্বা বারান্দা, সামনে বয়ে যাচ্ছে গঙ্গা। খুব বেশি জল নেই, দুধারে বালির চড়া, অন্য পারে গ্রাম। মন ভোলানো আশ্চর্য সুন্দর দৃশ্য। বারান্দার লাগোয়া একটা ঘর, পুরনো আমলের খাট রয়েছে। বাড়িটা আমার কাছে দারুণ ভালো লাগলো। মনে মনে বললাম,
বিয়ে বাড়িতে লোকজনের ভিড়, যে কদিন আছে এখানেই রাত কাটাবো। আমার কথা শুনেই বন্ধুর বাড়ির সবাই আঁতকে উঠল। না না না, ওই বাড়িতে তোমার শোয়া হবে না। কেন? মালিকের বারণ আছে? জিজ্ঞাসা করলাম। ও বাড়ির তো কোনো মালিকই নেই। তাহলে অসুবিধে কিসের? বন্ধুর পাশের বাড়ির দুজন বয়স্ক ভদ্রলোক দেখলাম মুখ চাওয়াচাওয়ি করছেন। ওনারা কি আমার কাছে কিছু গোপন করতে চাইছেন? বললাম, আপত্তি থাকলে বলতে হবে না। বন্ধু তাড়াতাড়ি বলল, আরে ও বাড়িটায় কেউ থাকে না, সবাই বলে ভূতের বাড়ি। রাতে ওই বাড়ির কাছে গেলে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যায় বাড়ির ছাদে কেউ ঘুরে বেড়াচ্ছে। তোমারই মতন বাইরের একজন ওখানে রাত কাটাতে গিয়েছিল। পরদিন গেটের কাছে তার মৃতদেহ পাওয়া যায়। সেই থেকে কেউ ও বাড়ির ছায়া মানায় না। ভূতের কথা শুনে জেদ চেপে গেল। অনেক দিন ভূত প্রেতের সঙ্গে সাক্ষাৎ হয়নি। আজ রাতে আমি এই বাড়িতেই থাকব। খবরটা জানাজানি হতেই বন্ধুর বাবা বললেন, তুমি ওই বাড়িতে শোবে না, আমি ভালো জায়গায় তোমার শোয়ার ব্যবস্থা করছি। মাঝবয়সী একজন ভদ্রলোক চোখ বড় বড় করে বললেন, ওই বাড়িতে জমিদার মরে গিয়ে ভূত হয়ে ঘুরে বেড়ায়। মাঝরাতে সামনে যাকে পায় তারই গলা টিপে মেরে ফেলে। বড়দাকে ভূতের ভয় দেখানো মনে মনে হেসে ফেললাম। বললাম, আপনারা আমার জন্য মিথ্যে ভাবছেন। ভূত আমার কোনো ক্ষতি করবে না। আপনারা শুধু আমার থাকার মতন বিছানা, হ্যারিকেন আর একটা লাঠি জোগাড় করে দিন। সবাই যখন বুঝতে পারল আমি ভূতের বাড়িতে থাকবই, একে একে সকলে মুখ গম্ভীর করে চলে গেল। বন্ধু শুধু বলল, আর একবার ভেবে দেখলে পারতিস। তার পিঠ চাপে বললাম, ভাবা ভাবির কিছু নেই, যখন ঠিক করেছি ওই বাড়িতেই রাত কাটাব। রাত হতেই লণ্ঠন আর লাঠি নিয়ে বেরিয়ে পড়লাম, সঙ্গে লালু আর গাঁয়ের 3টে ছেলে। জমিদার বাড়ির সামনে আসতেই লালু দাঁড়িয়ে পড়ল। রাতের অন্ধকার জুড়ে গা ছমছমে পরিবেশ। আচমকা বাড়ির ভেতর থেকে কালো মতন কিছু একটা উড়ে গেল, হয়তো বাদুড় কিংবা পেঁচা। সঙ্গে সঙ্গে 4 জনে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে আরম্ভ করল, আর একবারও পেছন ফিরে তাকালো না। সকলে চলে যেতেই এগিয়ে গেলাম। সকালে দেখে গিয়েছি, তাই ঘর চিনতে অসুবিধে হলো না। দোতলার বারান্দা পেরিয়ে বড় ঘরে আমার শোয়ার ব্যবস্থা হয়েছে। দরজা খুলে ঘরে ঢুকে দেখলাম পরিষ্কার ঘর, খাটের ওপর বিছানা পাতা, মশারি টাঙানো, মাথার পাশে এক কুচো জল। বাহ, বন্ধু আয়োজনের কোনো ত্রুটি রাখেনি। জুতো খুলে বিছানায় গিয়ে বসলাম। সঙ্গে গল্পের বই নিয়ে এসেছি। লণ্ঠনের আলোয় বই খুলে বসলাম। রাত বাড়ছিল। বইটা এত ভালো লাগছিল, কত রাত খেয়ালই হয়নি। হঠাৎ ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠলাম, 2টো বাজে। তাড়াতাড়ি বই বন্ধ করে আলো কমিয়ে শুয়ে পড়লাম। এরকম জনমানবহীন নির্জন বাড়িতে এর আগেও বহুবার শুয়েছি, তাই কোনো অস্বস্তি হলো না। সবে ঘুম ঘুম ভাব এসেছে। বাইরে কাশির শব্দ, কেউ খুব খুব করে কাশছে। আলোটা বাড়িয়ে তাড়াতাড়ি উঠে পড়লাম। হাতে লাঠিটা নিয়ে দরজা খুলতেই দেখি বেশ বয়স্ক একজন লোক। পরনে পরিষ্কার ধুতি, মাথায় কাঁচা পাকা চুল, শুকনো চেহারা। কে আপনি?
লণ্ঠনটা তুলে ধরে জিজ্ঞাসা করলাম। কাঁপা কাঁপা গলায় লোকটা বলল, আমি এই বাড়িতেই থাকি বাবা। বুঝলাম থাকার ঘর বাড়ি নেই, এখানেই রাত কাটায়। আমি ওর ঘরটা দখল করেছি, তাই বেচারা বারান্দায় বসে আছে। বললাম, বাইরে কেন, ভিতরে আসুন। লোকটা আমার দিকে তাকালো, রক্তশূন্য ফ্যাকাশে চাউনি, চাপা গলায় বলল, এখানেই ভালো আছি, তুমি শুয়ে পড়ো। অস্বস্তি লাগছিল। এত বড় বিছানায় আমি আরাম করে শোবো, আর মানুষটা বাইরে বসে থাকবে? বললাম, বড় বিছানা, দুজনের ভালোভাবে হয়ে যাবে। তুমি যখন এত করে বলছো। বুড়ো উঠে দাঁড়াল, ঘরে এসে বিছানার এক কোণে বসে বলল, রাতে আমার ঘুম হয় না বাবা, শুধু শুধু তোমার ঘুমটা নষ্ট করলাম। বললাম, ভালোই হলো, রাত শেষ হতে তো আর 2-3 ঘন্টা বাকি, গল্প করেই বাকি সময়টা কাটিয়ে দেব। লক্ষ্য করছিলাম বুড়ো কেমন যেন অস্থির হয়ে উঠেছে। জিজ্ঞেস করলাম, কিছু অসুবিধা হচ্ছে? আলোটা সরিয়ে নাও বাবা, চোখে বড় লাগছে। লণ্ঠনটা কমিয়ে মশারির পিছনে রেখে দিলাম। বুড়ো আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে তো এখানকার লোক বলে মনে হচ্ছে না। নিজের পরিচয় দিলাম। কেন এ বাড়িতে আছি সে কথা অবশ্য প্রকাশ করলাম না। বললাম, বিয়ে বাড়িতে লোকজনের ভিড়, বাড়ি ফাঁকা দেখে রয়ে গেলাম। বুড়ো চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন ফাঁকা দেখছ? একদিন এই বাড়িতে লোকজন গম গম করত। বললাম, আপনি তাদের দেখেছেন? বুড়ো আমার দিকে খানিকটা সন্দিগ্ধভাবে চেয়ে রইলেন। ভাবখানা, তুমি কি আমার কথা বিশ্বাস করবে? তার মনের কথাটা আন্দাজ করে নিয়ে বললাম, আপনি বলুন, আমি শুনছি। একটু নড়ে চড়ে বুড়ো বলল, এই বাড়ির মালিক ছিলেন জগন্নাথ চৌধুরী, একমাত্র ছেলে, ছেলের বউ আর নাতিকে নিয়ে সুখের সংসার। হঠাৎ ছেলে মারা গেল। নাতিকে বুকে নিয়ে কোনো রকমে সন্তান হারানোর দুঃখ ভুলেছিলেন। কয়েক মাস পর জগন্নাথের এক দুঃসম্পর্কের ভাই এসে হাজির, নাম সীতানাথ। সীতানাথের নামে নানান বদনাম ছিল। জগন্নাথ পছন্দ না করলেও ভাই বলে তাড়িয়ে দিতে পারছিলেন না। ছেলে মারা যাওয়ার পর থেকেই জগন্নাথ জমিদারি দেখাশোনা করতেন না, সব ভার ছিল নায়েবের উপর। তার দুর্বলতার সুযোগ নিয়ে নায়েবকে হাত করে ফেলল সীতানাথ। ঠিক হলো, সমস্ত জমিদারি দখল করে দুজনে মিলে আধা আধি ভাগ করে নেবে। জগন্নাথের এক পুরনো গোমস্তা গোপনে সব কিছু জানিয়ে দিল তাকে। একদিন রাতেই সীতানাথকে নিজের ঘরে ডেকে পাঠালেন জগন্নাথ। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। সন্ধে থেকেই আকাশ মেঘলা। সীতানাথ ঘরে ঢুকতেই জগন্নাথ বললেন, তোমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ভোরের আগেই আমার জমিদারির সীমানা ছেড়ে চলে যাবে। ভবিষ্যতে আর কোনোদিন এখানে এলে খুন করে গঙ্গার জলে ভাসিয়ে দেব। সীতানাথ বুঝতে পারল জগন্নাথ সব কিছু জানতে পেরে গিয়েছেন। হাতের মুঠোয় এসেও এত বড় জমিদারি হাতছাড়া হয়ে যাবে। মনের মধ্যে লোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এগিয়ে গিয়ে
দরজাটা বন্ধ করে দিল সীতানাথ। আশেপাশে কোনো মানুষের সাড়া নেই, সমস্ত বাড়ি নিশুতি। জগন্নাথ কিছু বোঝার আগেই শিকারী চিতার মতন তার উপরে ঝাঁপিয়ে পড়ল সীতানাথ। দু হাতে সাঁড়াশির মতন তার গলা চেপে ধরল। বাঁচার জন্যে জগন্নাথের সে কি আকুতি! সীতানাথ তখন উন্মত্ত দানব। অল্পক্ষণের মধ্যেই তার হাতের উপর জগন্নাথের প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ল। পরদিন সকালে সকলে জানতে পারল জমিদার বাবু হার্ট ফেল করে মারা গিয়েছেন। নতুন জমিদার হল সীতানাথ। 3 দিন কাটল না, সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে মারা গেল সীতানাথ। অনেকে বলে কেউ নাকি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল। তার কয়েকদিন পর বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করল নায়েব। জগন্নাথ চৌধুরীর ছেলের বউ তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। দেখতে দেখতে বছর খানেকের মধ্যেই জমিদার বাড়ির সব কিছু শেষ হয়ে গেল। এতক্ষণ আমি চুপ করেছিলাম। বুড়ো কথা শেষ করতেই বললাম, এত কথা আপনি জানলেন কি করে? বুড়ো কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েই রইলেন। গভীর বেদনায় যে দৃষ্টি ফুটে ওঠে, সেই দৃষ্টি। মনে হলো ওই দৃষ্টির মধ্যে আমার ভিতর বাইরের সব কিছু যেন দেখতে পাচ্ছে মানুষটা। বাইরে খুব কালো অন্ধকারের মধ্যে কোনো নিশাচার পাখি ছটফট করে উড়ে গেল। বুড়ো অস্বাভাবিক গম্ভীর গলায় বলল, আমি এ বাড়ির জমিদার জগন্নাথ চৌধুরী। হেসে ফেলে বললাম, ঠাট্টা করছেন? বুড়ো আগের মতোই গম্ভীরভাবে বলল, বিশ্বাস হচ্ছে না বুঝি? বললাম, কি করে বিশ্বাস করব? জগন্নাথ চৌধুরী তো কবে মরে ভূত হয়ে গেছে। দেখলাম বুড়োর মুখটা কেমন যেন থমথমে হয়ে গেল। রক্তশূন্য নিষ্ফলক চাউনি মেলে আস্তে আস্তে বলল, এ কি বলেছ? জগন্নাথ চৌধুরী কবে মরে ভূত হয়ে গেছে? তুমি তাকে দেখবে? কেমন জেদ চেপে গেল। বললাম, দেখাতে পারলেই দেখব। বুড়ো উঠে দাঁড়ালো, আমার সামনে এসে দুটো হাত সোজা করল, তারপর একটু একটু করে নিজের গলার দিকে নিয়ে গেল। 2 হাতের আঙুল দিয়ে গলাটা চেপে ধরল। দেখলাম প্রচণ্ড চাপে জিভটা ঝুলে পড়েছি। চোখ দুটো রাঙা জবার মতন ঠেকতে বেরিয়ে আসতে চাইছি। মুখে বিভৎস যন্ত্রণার ঢেউ, শরীরটা তোমড়ে মুচড়ে যাচ্ছে। জিভ জুড়ে রক্তের লাল ছোপ, বাতাসে ভয়ঙ্কর গোঙানির মতন ঘড়ঘড় শব্দ, আর তার সঙ্গে অদৃশ্য কোনো মানুষের কুৎসিত হাসি। আমার সমস্ত চেতনা অবশ হয়ে আসে, চোখের সামনে সব অন্ধকার হয়ে যায়। জ্ঞান হারিয়ে বিছানার উপর লুটিয়ে পড়লাম। পরদিন সকালে যখন জ্ঞান হলো, আমার চারপাশে তখন অনেক মানুষের ভিড়। বরদা থামল, বাইরে ট্রেনের আওয়াজ। এতক্ষণ আমি স্টেশনের ওয়েটিং রুমে বসে বরদার কাছে ভূতের গল্প শুনছিলাম, সে কথা মনেই ছিল না। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, বরদার দিকে চেয়ে বললাম, তুমি বসো, আমি দেখে আসি কোন গাড়ি এলো। দরজার দিকে কয়েক পা যেতেই খেয়াল হলো, আরে বরদা তো কোন ট্রেনে যাবে জিজ্ঞাসা করা হয়নি। তাড়াতাড়ি মুখ ফেরাতেই চমকে উঠলাম। চেয়ার খালি, ঘরের মধ্যে কেউ নেই।
গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।